গাজা সিটিতে আরো জোরালো ইসরায়েলি অভিযান, উপত্যকা জুড়ে তাণ্ডবে একদিনে ৭৭ ফিলিস্তিনের মৃত্যু। রাফায় হামাস মুখপাত্রকে টার্গেট করে হামলা। চীনে দুদিনব্যাপী এসসিও সম্মেলন শুরু, এক মঞ্চে বসতে যাচ্ছেন শি, পুতিন, মোদি। যোগ দেবেন আরো ২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এক রাতেই ইউক্রেনের ১৪ অঞ্চলে প্রায় ৬০০ ড্রোন মিসাইল ছুড়ল রাশিয়া। জবাবে রুশ জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। গাজা সিটিতে আরো জোরালো হয়েছে ইসরায়েলের অভিযান। শনিবার উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে আরো ৭৭ ফিলিস্তিনের। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে ১১ ফিলিস্তিনি। এখনও অব্যাহত হামলা। রোববার ভোর থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আরো ২০ জনের। গাজা সিটি দখলের মিশন বাস্তবায়নে অঞ্চলটিতে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আইডিএফ। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। প্রাণ বাঁচাতে উত্তরাঞ্চল ছেড়ে পালাচ্ছে অসহায় মানুষ। মধ্য গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। গাজায় প্রায় ২ বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৬৩,০০০। হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। উপত্যকার গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ বলে জানানো হয় এতে। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি হামাস। এর আগেও আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেল আবিব। তবে বারবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলুত। নিজেদের ছোড়া গুলিতে এবার প্রাণ গেল এক রিজার্ভ ইসরায়েলি সেনার। দুর্ঘটনাবশত এক আইডিএফ সদস্যের গুলিতে নিহত হন তিনি। শনিবার দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে। নিহত ইসরায়েলি সেনার নাম অ্যারিয়েল লুবলিনার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান অ্যারিয়েল লুবলিনার। এই নিয়ে গাজায় আগ্রাসন শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯০০ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। গাজা থেকে শুক্রবার উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল। শনিবার আইডিএফ জানায় ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইদান স্টিভি। টানা ৬৯৩ দিন ধরে তার সন্ধান চালানো হচ্ছিল। পরে যৌথ অভিযানে গাজা উপত্যকা থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্টিভিকে শনাক্ত করেছে ফরেনসিক বিভাগ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করা হয় তাকে। তেল আবিবের দাবি, আক্রমণের সময় কয়েকজনকে বাঁচাতে সহায়তা করছিলেন স্টিভি। এর আগে ইলিয়ান ওয়াইস নামে আরেক নিহত জিম্মির পরিচয় প্রকাশ করে তেল আবিব। আবারও জিম্মি উদ্ধারের দাবিতে উত্তাল হলো ইসরায়েল। রাজধানী তেল আবিবে হোস্টেজ স্কোয়াডে জড়ো হলো হাজার হাজার মানুষ। সব জিম্মিকে একসাথে ফিরিয়ে আনতে হামাসের সাথে চুক্তির দাবি আন্দোলনকারীদের। শনিবার ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কোয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে ইতিহাস তৈরি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। তেল আবিব বলছে, গাজায় এখনও ৪৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। গেল শুক্রবার ২ জিম্মির মরদেহ উদ্ধারের পর বাকিদের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে চালু করেন প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ নামের এক নীতিগত উদ্যোগ। অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরটিতে ফেডারেল কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ঠেকাতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে কোনোভাবেই সহায়তা করবে না শিকাগো পুলিশ। শিকাগো একটি বিশৃঙ্খল শহর। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুঞ্জন, সেখানে বিপুল সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের পথে হাঁটতেই তার এমন মন্তব্য। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন শিকাগোর মেয়র ডেমোক্র্যাট ব্র্যান্ডন জনসন। শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি, যার মাধ্যমে চালু হয় প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ। লক্ষ্য, ফেডারেল সরকারের সম্ভাব্য অভিবাসন বিরোধী অভিযান মোকাবেলায় শহরকে প্রস্তুত রাখা। এটি আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতির ফল। এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা হবে যে শিকাগোর প্রতিটি নাগরিক নিজ অধিকার সম্পর্কে সচেতন হবেন। প্রতিটি পরিবার প্রস্তুত থাকবে। শহরের প্রশাসন জনগণকে ফেডারেল পদক্ষেপ থেকে সুরক্ষার জন্য কাজ করবে। স্পষ্ট ভাষায় শিকাগো মেয়র জানিয়ে দেন, প্রেসিডেন্ট ট্রাম্প শহরে ন্যাশনাল গার্ডের সেনা বা ফেডারেল এজেন্ট মোতায়েন করলে কোনোভাবেই তাদের সহযোগিতা করবে না শিকাগো পুলিশ। বলেন, শহরের রাস্তায় সশস্ত্র যান ও ট্যাঙ্ক দেখতে চান না তিনি। এই আদেশ স্পষ্টভাবেই বলছে যে শিকাগো পুলিশ বিভাগ সামরিক বাহিনীর সঙ্গে টহল বা অভিবাসন আইন প্রয়োগের কোনো কার্যক্রমে সহযোগিতা করবে না। অপরাধ দমনে আমাদের পুলিশ প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। প্রেসিডেন্টের জন্য ট্রাফিক থামানো বা চেক পয়েন্ট চালানোর মতো কাজ করবে না তারা। মেয়র জনসন জানান, ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ কয়েকদিনের মধ্যেই নেওয়া হতে পারে এমন নির্ভরযোগ্য তথ্য আছে তাদের কাছে। অপরাধ নিয়ন্ত্রণে এটিকে জরুরি ব্যবস্থা হিসেবে দেখানোর চেষ্টা করছে মার্কিন প্রশাসন। কিন্তু শিকাগোর কর্মকর্তাদের দাবি, শহরে কমেছে হত্যাকাণ্ড, গান ভায়োলেন্স ও চুরির ঘটনা। ফেডারেল সরকারের অভিযান নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহরটির বাসিন্দারাও। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শিকাগোর প্রতি 5 জনের মধ্যে একজন অভিবাসী, আর তাদের অর্ধেকেরও বেশি এসেছে লাতিন আমেরিকা থেকে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা থেকে 500 জনেরও বেশি কর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাটিকে চরমপন্থী আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। ভয়েস অব আমেরিকার মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, সরকারি সংস্থাগুলোর কর্মদক্ষতা বাড়ানো, সেবা উন্নত করা এবং মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ সাশ্রয়ের জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সংবাদ সংস্থাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া জানিয়েছে, কমানো হবে মোট 532টি পদ, যার মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার কর্মচারী। বাকি থাকবে কেবল 108 জন কর্মচারী। এর আগে জুনে প্রায় 650 জন কর্মচারী বরখাস্তের ঘোষণা দেয়া হলেও পরে কাগজপত্রের ত্রুটির কারণে প্রত্যাহার করা হয় সেই নোটিশ। এক মঞ্চে বসতে যাচ্ছেন প্রভাবশালী 3 বিশ্বনেতা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। চীনে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বন্দরনগরী তিয়ানজিনে পৌঁছেছেন তারা। যোগ দিয়েছেন আরও 20 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। গাজা, রাশিয়া, ইউক্রেন, বিশ্বজুড়ে চলমান মার্কিন শুল্ক যুদ্ধ সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এবারের এসসিও সম্মেলন। 2 দিনব্যাপী আয়োজনের পর্দা নামবে সোমবার। তিক্ততা ভুলে 7 বছর পর চীনে পা রাখলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালে সীমান্তে বড় বিরোধের পর বেইজিং নয়াদিল্লির তলানিতে ঠেকা সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। তাই এসসিও সম্মেলনকে ঘিরে নরেন্দ্র মোদীর এই চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীন, ভারত দুটি প্রাচীন সভ্যতা। আমরা বিশ্বের 2 সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। 2 দেশেই নাগরিকদের কল্যাণের ঐতিহাসিক দায়িত্ব পালন করি। উভয় পক্ষের জন্য বন্ধু আর ভালো প্রতিবেশী হওয়াই সঠিক পথ। যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখন ওয়াশিংটনকে বার্তা দিতে আবারও একসাথে 2 পরাশক্তি রাশিয়া চীনের প্রেসিডেন্ট। অভিন্ন ইউরেশীয় অঞ্চল করা আর পশ্চিমা ন্যাটো জোটের বিকল্প হিসেবে এসসিওর সক্ষমতা বাড়ানোই এবার মূল টার্গেট পুতিন, শি জিনপিংয়ের। গাজা, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু ইস্যুকে ধরা হচ্ছে এবারের আলোচনার মূল বিষয়বস্তু। সংলাপ হতে পারে 2 জোট সদস্য ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়েও। 2001 সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এটি জোটের সবচেয়ে বড় বৈঠক, যেখানে অংশ নিচ্ছেন 20টিরও বেশি দেশের নেতারা। থাকছেন 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান। বর্তমানে 10 সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের 43%। এছাড়াও আরও 14টি সহযোগী দেশ জড়িত এসসিওর সাথে।
অনিক রহমান, যমুনা নিউজ। একযোগে ইউক্রেনের 14টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে প্রায় 550 ড্রোন ও অর্ধশত মিসাইল ছুড়েছে মস্কো। জাপোরিজিয়ায় একজন নিহত এবং 30 জন আহত হয়েছে। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে কিয়েভও। কুরস্ক ও ক্রাইমিয়ায় ইউক্রেনের ছোড়া 40টির বেশি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে মস্কো। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেট্রোভস্কে একের পর এক হামলা। রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযানের কথা জানালেও বিধ্বস্ত হয়েছে আবাসিক ভবন, শপিং সেন্টার। অঞ্চলটিতে প্রবেশ করে রুশ পদাতিক সেনারা একটি ঘাঁটিও স্থাপন করেছে, আর তা স্বীকারও করেছে কিয়েভ। রাতভর রুশ হামলার টার্গেট হয়েছে জাপোরিজিয়াও। একাধিক বাড়িঘর ও গাড়ি বিধ্বস্ত এবং অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। হতাহতের ঘটনাও। মধ্যরাতে শুরু হয়, প্রায় শেষ রাত পর্যন্ত হামলা চলে। 40 মিনিট বিরতি দিয়ে আবার হামলা শুরু হয়, আরো জোরালো ভাবে। আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। জানালাগুলো পুরোপুরি ভেঙে পড়েছে, ছাদেও ফাটল তৈরি হয়েছে, বেলকনির জানালার পাল্লাও উড়ে গেছে। মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলেও শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। বেশ কয়েকটি আবাসিক ভবন বিধ্বস্ত এবং বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। কিয়েভের কাছাকাছি একটি রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অভিযানে তাদের সবগুলো টার্গেট পূরণ হয়েছে। গতরাতে আরেক দফা সফল অভিযান পরিচালনা করেছে সেনারা। নিপ্রোপেট্রোভস্ক, জাপোরিজিয়া সামরিক স্থাপনা, রাসায়নিক প্ল্যান্ট, ড্রোন উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে। 10টি সামরিক ঘাঁটিতে এয়ারক্রাফট ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও। মস্কোর ছোড়া 537টি ড্রোনের মধ্যে 510টি এবং 45টি মিসাইলের মধ্যে 38টি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ক্রাসনোদার ও সিজরানের তেল শোধনাগারে রাতভর ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা, যার স্বীকার করেছে স্থানীয় রুশ প্রশাসন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রসেস ইউনিট। বর্তমানে ইউক্রেনের লুহানস্কে প্রায় পুরো অংশ, দোনেৎস্কে 79%, জাপোরিজিয়ার 74% ও খেরসনের 76% রাশিয়ার দখলে। গত মার্চ থেকে 3500 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানে বাধ্যতামূলক ও কঠোর হিজাব আইন সমাজে সংঘাত তৈরি করতে পারে, এই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবের পর 1983 সালে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর হয়, যা অমান্য করলে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। প্রকাশ্যে সতর্কতার পাশাপাশি গ্রেফতারের আইনও রয়েছে। 2022 সালে হিজাব ইস্যুতে মাহসা আমিনের মৃত্যুর পর বিক্ষোভ সহিংসতার জেরে হিজাব আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সালে পার্লামেন্টে বিলটি পাশ হলেও এখনো কার্যকর হয়নি। শনিবার এক সাক্ষাৎকারে এই ইস্যুতেই প্রশ্নের মুখোমুখি হন পেজেশকিয়ান। আমি বুঝেছিলাম এই আইন কার্যকর হলে সমাজে এমন সংঘাত ছড়িয়ে পড়তে পারে যা আমার পক্ষে সামলানো সম্ভব হবে না, আর এমন কিছু করা উচিত না যা দেশকে জাতীয় বিভেদের মুখে ঠেলে দিতে পারে। আমি হিজাবে বিশ্বাস করি, আমার পরিবারের সদস্যরাও সবাই বোরখা পরেন, কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি তা না পরে তবে সে ভালো মানুষ নয়। সম্প্রতি ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় পানিতে জলমগ্ন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কারতারপুর করিডোর। পানিতে তলিয়ে গেছে শিখ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। সারা বছর ধর্মীয় আচার পার্বণে মুখর থাকলেও এবার বন্যায় বেহাল সাহিব গুরুদুয়ারা। পাঞ্জাবের এই স্থানটিকে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গুরুদুয়ারা। সম্প্রতি ভারত বাঁধ খুলে দেওয়ায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পায় পাকিস্তানের রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি। বন্যায় তলিয়ে যায় প্রায় 2000 গ্রাম। বাদ যায়নি পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলার পবিত্র এই ধর্মীয় স্থানটিও। বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে গুরুদুয়ারার নিচতলা। ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরই শিখদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই গুরুদুয়ারা। এই স্থানেই সমাধিস্থ আছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব। এই কারতারপুরে জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন তিনি। এ কারণেই ভারত ও পাকিস্তানের শিখদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি।
গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে একটি করিডোর চালু করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৪.৭ কিলোমিটার করিডোর দিয়ে ভিসা ছাড়াই গুরু নানকের সমাধি পরিদর্শনের সুযোগ পান ভারতের শিখ ধর্মাবলম্বীরা। তাই সারা বছরই দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে স্থানটি। পালিত হয় গান, কীর্তন সহ নানা ধর্মীয় আচার। ভারত হঠাৎ বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বন্যার পানিতে উপাসনালয়টিতে আটকা পড়েন অনেক তীর্থযাত্রী। তাদের উদ্ধারে নামে পাকিস্তানের জরুরি বিভাগের কর্মীরা। পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে। ডেপুটি কমিশনার আমার সাথেই আছেন। আমরা সকলে মিলে শিখ ভাইদের উদ্ধারে কাজ করছি। এর আগে সর্বশেষ ১৯৮০ সালে বন্যার পানিতে জলমগ্ন হয়েছিল এই কারতারপুর সাহিব প্রাঙ্গণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হঠাৎ কেন বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া? এমপিদের বিপুল ভাতা প্রদানের জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বেতনের বাইরে বাড়ি ভাড়ার জন্য পার্লামেন্ট সদস্যরা পাচ্ছেন বাড়তি $৩,০০০ বেশি, যেখানে ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র $১৮৮। তার উপর রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিসমিল্লাহিররহমানিররহিম। ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য ৫৮০ জন। তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ বাড়তি ভাতা হিসেবে পান ৫ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ৩,৭০,০০০ টাকা। বর্তমান সরকার গত বছরের সেপ্টেম্বরে চালু করে বিতর্কিত এই ভাতা। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে পার্লামেন্টের সদস্যদের বেতন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মাঝে, যেখানে বলা হয় বেতন ও বাড়ি ভাড়া মিলিয়ে প্রতি মাসে মোট ১০০ মিলিয়ন রুপিয়া পান এমপিরা, মার্কিন মুদ্রায় যা $৬,১৫০। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ হলেও ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র $১৮৮। রাজধানী জাকার্তায় সর্বনিম্ন বেতন $৩৩০ হলেও প্রত্যন্ত এলাকাগুলোতে তা এর অর্ধেক। সেই হিসেবে জাকার্তার সর্বনিম্ন বেতনের প্রায় ১০ গুণ বাড়ি ভাড়া ভাতা পান দেশটির এমপিরা। এমনিতে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ ও প্রশাসনের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। তার উপর এই বিপুল ভাতার জন্ম দিয়েছে ক্ষোভের। মূল্যস্ফীতি ও অতিরিক্ত ট্যাক্সের চাপেও দিশেহারা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ, আর তাই বিভিন্ন সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নেমেছে ছাত্র জনতা। আমি সরকারের সব ট্যাক্স পরিশোধ করি, কিন্তু আমি জানি না আমার ট্যাক্সের অর্থ কার কাছে যাচ্ছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যত প্রতিনিধি রয়েছে তারা কেউই জনগণের কথা শোনেন না, যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় ৫ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮% নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১ বছর আগে ক্ষমতায় এসেছিলেন প্রাবোও সুবিয়ান্তো। এখনও প্রতিশ্রুতি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয়ায় জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্টকে। চলমান এই বিক্ষোভ প্রাবোও ক্ষমতায় আসার পর দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিশরের রাজধানী কায়রো যাওয়ার পথে বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন, আহত শতাধিক। শনিবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় লাইনচ্যুত হয় মার্সা মাতরুহ নামের ট্রেনটির ৭টি বগি। কর্মকর্তারা জানান 2টি বগি উল্টে যায়। সাহারা মরুভূমির পাশেই ফোঁকা ও জলাল স্টেশনের মাঝের রেলপথে হয় এই দুর্ঘটনা। এখনও জানা যায়নি মূল কারণ। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।